নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আই নো ইটস টু লেট, আমি জানি এটা খুব দেরি করে ফেলেছি। আমি তোমাদের আলোর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এর আগে আলোর ম্যাক্সিমাম যে পার্টটা যেটা তোমাদের প্রিজম অবধি আছে আমি কিন্তু কভার করে দিয়েছি। আজকের ভিডিওতে মেনলি যেটা আলোচনা হবে সেটা হচ্ছে লেন্স নিয়ে। লেন্সের যতটা পারবো চেষ্টা করব যে লেন্স যতটা পারা যায় কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমি বলতে পারছি না যে পুরোপুরি কমপ্লিট হবে কি না, তবে চেষ্টা করব বেশিরভাগ পার্টটা তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়ার। আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আজকের ভিডিওটা যারা দেখছো তারা জানি যে আমার ওপর হয়তো একটু হতাশ, হয়তো আমার ওপর একটুখানি মানে রেগে আছো, কিন্তু আমি একটুখানি কথা যদি বলি, তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে আমি সব কটা টপিক কিন্তু তোমাদের অলমোস্ট পড়িয়ে দিয়েছি। সে তুমি গ্যাসের আচরণ বলো, রাসায়নিক গণনা বলো, পর্যায় সারণী বলো, আয়নীয় সমজীব বন্ধন বলো, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া বলো, চলতড়িৎ বলো, যতগুলো বড় বড় টপিক হয় আমি কিন্তু সবই পড়িয়ে দিয়েছি। শুধু বাকি ছিল আলোটা। এদিকে আমি ম্যাথও পড়িয়েছি। ফলে একটা মানুষের পক্ষে নিশ্চয়ই সম্ভব না যে সমস্ত কিছু তোমাদেরকে দেওয়ার। তো মানে আমি যতটা পেরেছি আমার দিক দিয়ে, এত কাজের মধ্যে বিজি থেকেও রাত 3-4টের সময় ভিডিও বানিয়েও তোমাদের জন্য আমি চেষ্টা করেছি আপলোড করে দেওয়ার। আমার দিক দিয়ে আমি আমার 100% দিয়েছি। এবার তোমাদের কাজ যে তোমরা পরীক্ষাতে এসে 100% দেবে। ঠিক আছে, আমার ওপর যারা রেগে আছো রাখতে পারো আমার ওপর, কিছু না। ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা ভালো করে দিও। আমাকে যত খুশি গালাগালি দাও, ফাইনালটা তোমাদের যেন ভালো হয়। ঠিক আছে, এটা আমি তোমাদের কাছে আশা রাখবো। ঠিক আছে, আমাকে গালাগালি দিও, তোমাদের যদি পরীক্ষা ভালো হয় তাতে আমি খুশি হব। ঠিক আছে, তো চলো কোনো কথা না বাড়িয়ে ভিডিওটাতে আসি, মেন জায়গাতে। দেখো, আগের দিনে আমি একটা প্রমাণ করেছিলাম যে ডেল্টা ইজ ইকাল টু I1 প্লাস I2 মাইনাস হচ্ছে A। তো এটা যে ফর্মুলাটা ছিল, এইটা হচ্ছে তোমার কিসের ফর্মুলা? এটা হচ্ছে তোমার চ্যুতিকোণের যে রাশিমালা, সেটা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখিয়েছিলাম। এবার আমার কাছে পরীক্ষাতে যদি তোমার কাছে কোয়েশ্চেন আসে যে চ্যুতিকোণের ন্যূনতম চ্যুতিকোণের মান কি হবে, দেখো কথাটা ভালো করে শুনবে। আমি কথাটা কি বললাম? আজকাল যে পরীক্ষার প্রশ্নটা আসে সেটা হচ্ছে বার করো এখান থেকে যে ন্যূনতম চ্যুতির শর্ত। ন্যূনতম চ্যুতির শর্ত বলছে, ন্যূনতম চ্যুতির শর্ত বার করো। এই কোয়েশ্চেনটা কিন্তু মানে তোমাদের এখন পরীক্ষাতে খুব আসছে, ন্যূনতম চ্যুতির শর্ত। তো একটা কথা বলে রাখি, ন্যূনতম চ্যুতির শর্ত যদি তোমাদেরকে পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে তো সেটাকে কিভাবে করবে, দেখো ভালো করে মন দিয়ে শুনবে। এখানে যেটা এ রয়েছে না, এই যে এ রয়েছে, এই এটাকে বলা হয় হচ্ছে প্রতিসারক কোণ। ঠিক আছে, মনে রাখবে একটা প্রিজম যদি হয়, মনে করো আমি এখানে একটা প্রিজমকে আঁকলাম, আমি আঁকলাম। এই প্রিজমটা যেটা আমি এঁকেছি, এই প্রিজমের যে এইখানের যে কোণটা, ঠিক আছে, ভূমির ঠিক বিপরীত দিকের অর্থাৎ শীর্ষবিন্দুর দিকের যে কোণটা, এই কোণটাকেই কিন্তু বলা হয় কি, এই কোণটাকে এ দিয়ে লেখা হয়। আর এই কোণটাকে বলা হয় কি কোণ? এই কোণটাকে বলা হয় প্রতিসারক কোণ। কি বললাম কথাটা বুঝতে পারলে? একটা প্রিজমের ভূমির ঠিক বিপরীত পার্শ্বের যে কোণটা, সেই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসারক কোণ। বোঝা গেল তোরা অবধি? আচ্ছা, এই যে প্রতিসারক কোণটা, মনে রাখবে যে আমি যখন কোন একটা প্রিজমের মধ্যে আলো ফেলবো এবং সেটার মধ্যেই যখন প্রতিসরণ হবে, তোমরা কি মনে করো এই প্রিজমের প্রতিসারক কোণ কি পার মিনিটে চেঞ্জ হবে নাকি? কখনো বড়, কখনো ছোট, কখনো মাঝারি, এরকম হয় কি? প্রিজমের নিশ্চয়ই আকার, আয়তন এগুলো নিশ্চয়ই পাল্টাবে না, কোণের নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রিজমের প্রতিসারক কোণের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে মনে রাখতে হবে যে প্রিজমের যে প্রতিসারক কোণটা সেটা একটা ধ্রুবক রাশি, অর্থাৎ সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাকে ন্যূনতম চ্যুতি যদি পেতে হয় তাহলে আমি প্রতিসারক কোণ তো চেঞ্জ করতে পারছি না। তুমি একটা কথা বলো, আমার কাছে যদি একটা প্রিজম গঠিত হয়, তুমি একটা কথা বলো, আমার কাছে যদি একটা প্রিজম গঠিত হয়, তোমার কি মনে হয় যখন এই প্রিজমের মধ্যে যখন আলো যাবে, এই প্রিজমটার মধ্যে যদি আলো যায়, এটাই কখনো এরকম উঁচু নিচু, ওপর নিচ, কখনো ছোট কখনো বড়, এরকম কি হবে? এরকম কি হবে? হবে না নিশ্চয়ই। প্রিজমটা যে মাপের সে মাপের থাকবে, আলো ওর মধ্যে দিয়ে যাবে। প্রিজমের কি কোনো প্রতিসারক কোণে চেঞ্জ আসবে? না, প্রিজমের কোনো প্রতিসারক কোণে চেঞ্জ আসবে না। প্রিজমটা কখনো ছোট বড় হবে না। প্রিজমের মধ্যে দিয়ে আলোর কোণের পার্থক্য হতে পারে, আলো আমি যে কোণে আপতিত করছি সেটার পার্থক্য আসতে পারে, প্রতিসরণ কোণের পার্থক্য আসতে পারে, মানে যেটা নির্গমন কোণ সেই কোণের পার্থক্য আসতে পারে, কিন্তু কখনো যে প্রতিসারক যে কোণটা, অর্থাৎ যে কোণে যে অ্যাঙ্গেলে প্রিজমটাকে বানানো হয়েছে সেই বানানোটার কখনো চেঞ্জ আসবে না। অর্থাৎ প্রতিসারক যে কোণটা হবে, সেই প্রতিসারক কোণটা বা এ কোণটা, এই যে প্রতিসারক কোণটা বা এ কোণটা, এটা একটা ধ্রুবক রাশির মতন ট্রিট হবে। তাহলে আমাকে ন্যূনতম যদি চ্যুতি পেতে হয় তাহলে এই এ কোণটার কোনো পরিবর্তন হবে না। এ নিয়ে আমার কোনো কাজ নেই। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আপতন কোণটাকে নিয়ে আমাকে কাজটা করতে হবে। আমি আপতন কোণটাকে আমি এমনভাবে ফেলবো যাতে আমার যে নির্গমন যে কোণটা সেটা যেন ন্যূনতম চ্যুতি আমাকে দেয়। আমি আপতন কোণটাকে আমি এমনভাবে ফেলবো যাতে আমাকে এই যে I2 যেটা নির্গমন কোণ, প্রিজমের মধ্যে দিয়ে যেটা এইখান থেকে যে কোণটা বেরোবে, সেই নির্গমন কোণটা যেন আমাকে কি হয়, যে আপতন কোণের সাথে নির্গমন কোণের যে ভ্যালুটা সেটা যেন ন্যূনতম থাকে, মানে চ্যুতি কোণটা যাতে ন্যূনতম হয়। ঠিক আছে, কি বললাম কথাটা বুঝতে পেরেছো? ধরো এইখানটাতে অভিলম্ব আঁকলাম,
ঠিক আছে, এইখানটাতে আমি অভিলম্ব আঁকলাম, তোমাদেরকে আমি প্রিজমের ইসেটা করে দেখিয়েছি। এইরকমভাবে যখন আলোক রশ্মি পড়ে, তোমরা জানো এইটা যদি অভিলম্ব হয়, এই অভিলম্বের সাথে এখানে যে কোণটা করে সেটাকে বলা হয় I1। তারপর আলোক রশ্মিটা এরকমভাবে চলে যায়, ঠিক আছে, এখানে তৈরি করে R1 কোণ, এখানে তৈরি করে R2 কোণ, আর এখান থেকে বেরোনোর সময় আলোক রশ্মিটা ভূমির দিকে বেঁকে যায়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? আমি লাইনটা যেটা বললাম ভালো করে শোনো, এই লাইনটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আছে। আমি কি বললাম, যখন বেরোবে আলোক রশ্মিটা, মানে এখান থেকে যখন বেরোবে তখন এটা ভূমির দিকে, এটা তো ভূমি, এই ভূমির দিকে কিন্তু বেঁকে যায়। এটা কিন্তু বিশাল বড় কথা বললাম, ঠিক আছে, অনেকে অতটা গুরুত্ব দেবে না এই কথাটার, কিন্তু এটা যখন আমি লেন্স পড়াবো তখন এর গুরুত্বটা বুঝবে। তাহলে আলোক রশ্মিটা কি হয়, আলোক রশ্মিটা ভূমির দিকে বেঁকে যাচ্ছে, ভূমির দিকে বেঁকে যাচ্ছে মানে এইখানে যে কোণটা তৈরি করবে যেটা I2, এই I2 কোণটার সাথেই তোমার হচ্ছে ডিপেন্ড করছে যে চ্যুতিকোণের কি পরিবর্তন হবে। দেখো, যদি এই প্রিজমটা না থাকতো, যদি এই প্রিজমটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা এই পথ বরাবর যেতে পারতো, এই পথ বরাবর যেতে পারতো, আর থাকার জন্য আলোক রশ্মিটা এই পথ বরাবর গেছে। তাহলে এই আলোক রশ্মিটাকে যদি আমি বিপরীত দিকে বাড়াই তাহলে এটা এইখানটাতে ছেদ করবে, এই জায়গাটাতে ছেদ করবে, এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে ছেদ করবে। তাহলে এইখানে আমাদের যে কোণটা তৈরি হচ্ছে, এইখানে আমাদের যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটাকেই বলা হয়, এই কোণটাকেই বলা হয় হচ্ছে ডেল্টা বা বলা হয় চ্যুতিকোণ। এই জায়গার কোণটাকেই বলা হয় হচ্ছে ডেল্টা বা চ্যুতিকোণ। এখন তোমরা একটা কথা ভাবো, আমাদের যদি এই ডেল্টা কোণটাকে মিনিমাম করতে হয়, ডেল্টা কোণটাকে যদি মিনিমাম করতে হয় তাহলে আমরা কিসের পরিবর্তন করতে পারি? আমাদের কি নির্গমন কোণের পরিবর্তন করতে পারি? না, নির্গমন কোণ তো আমাদের হাতে নেই। সেটা তো কিভাবে নির্গমন কোণ হবে সেটা তো এই আপতন কোণটার উপর ডিপেন্ড করছে। আমরা কি প্রতিসারক কোণের পরিবর্তন করতে পারি? না, নিশ্চয়ই প্রিজম নিশ্চয়ই ছোট বড় এগুলো নিশ্চয়ই হবে না। প্রতিসারক কোণের আমরা কোনো পরিবর্তন করতে পারি না। আমরা কি করতে পারি? আমাদের হাতে রয়েছে আপতন কোণ, আমরা আপতন কোণের পরিবর্তন করতে পারি। এবারেই আমরা কিভাবে আপতন কোণের পরিবর্তন করি সেটা একটুখানি মন দিয়ে দেখো। দেখো, আমাদের কাছে এই যে প্রিজমটা রয়েছে না, এই প্রিজমের আমরা কি করি না, আমরা কখনো প্রিজমের আপতন কোণের কোনো পরিবর্তন করবার চেষ্টা করি না। আমরা কি করি, এই যে প্রিজমটা রয়েছে এই প্রিজমটাকে এরকমভাবে ঘোরাই, এরকমভাবে এদিক ওদিক এরকমভাবে ঘোরাই। ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি করলাম, আমি এই যে আপতন কোণ যেটা, এই যে আলোক রশ্মিটা যেটা আপতন কোণ, এটাকে এরকম ফিক্সড রাখি, এটাকে এরকম ফিক্সড রাখি। রাখার পরে এই প্রিজমটাকে ধরে আস্তে 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 ঘোরানো হয়। ঠিক আছে, এই যে প্রিজমটা রয়েছে এই প্রিজমটাকে আস্তে 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 ধরে ঘোরানো হয়। ঠিক আছে, প্রিজমটাকে ঘুরিয়ে কি করা হয়, আপতন কোণ যে পরিবর্তন করা হয়। ঠিক আছে, কখনো কি করা হয় দেখো, ফার্স্টে যদি আমি যদি এই ধরো এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মিটা এরকম ভাবে রয়েছে, আমি যদি প্রিজমটাকে আস্তে আস্তে এরকম ভাবে ঘোরাতে থাকি, এরকম ভাবে যদি ঘোরাতে থাকি তাহলে যেটা এই যে যেটা আমাদের অভিলম্ব, এই যে সবুজ পেনটা দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে এটা অভিলম্ব, এই লাইনটা অভিলম্ব, তো এটাকে আমি সবুজ পেন দিয়ে দেখাচ্ছি। তাহলে আমি যদি প্রিজমটাকে এদিকে ঘোরাই তাহলে এই অভিলম্বটাও আস্তে আস্তে এরকম পরিবর্তিত হতে থাকবে, এরকম হয়ে যাবে আস্তে আস্তে, এইটা আস্তে আস্তে পরিবর্তিত হতে হতে এরকম হয়ে যাবে। তার মানে আলোক যে রশ্মিটা এই আপতিত এইটা এইখান থেকে এই রশ্মিটা এই যে তোমার হচ্ছে অভিলম্বটা আস্তে আস্তে পরিবর্তন হতে 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 অভিলম্বটা এরকম হয়ে যাবে, অভিলম্বটা এরকম টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে আপতিত রশ্মির সাথে অভিলম্বের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা 0 ডিগ্রি আসবে। ঠিক আছে, আমরা কি বলেছি, আপতিত রশ্মির সাথে এই যে এটা অভিলম্বটা যখন আমি প্রিজমটা এরকম ভাবে ঘোরাবো তখন অভিলম্বটা এরকম আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, এরকম চেঞ্জ হতে থাকবে। তার মানে কি হবে, এই অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে অ্যাঙ্গেলটা হবে সেটা 0 ডিগ্রি হবে। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে আমরা যখন আপতিত রশ্মির সাথে অভিলম্বের যে কোণটা সেটা 0 ডিগ্রি পাবো তখন এক রকমের চ্যুতি পাবো। ঠিক আছে, আমি বলছি না যে সেই টাইমে ন্যূনতম চ্যুতি হবে, আমি কিন্তু আবারও কথাটা বলছি, আমি বলছি না যে অভিলম্ব আর আপতিত রশ্মি পরস্পরের উপর উপরিপাতিত হলে যে চ্যুতি কোণটা ন্যূনতম হবে সেটা কিন্তু আমি কখনোই বলছি না। ঠিক আছে, কথাটা কি বললাম বোঝা গেল? তো সেই সময় একটা চ্যুতি পাবো। ঠিক আছে, আপতন কোণ মানে নির্গমন কোণ সেই সময় একরকম ভাবে বেরোবে, মানে I2টা সেই সময় একরকম হবে। আবার আমি এই প্রিজমটাকে যদি আবার আমি উল্টো দিকে ঘোরাতে থাকি, মানে যদি আমি উল্টো দিকে ঘোরাতে থাকি তখন আমরা অন্য আর এক রকম ভ্যালু পাবো। তাহলে প্রত্যেক মুভমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেক মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোণের পরিবর্তন করছি, তার জন্য নির্গমন কোণ আরেক রকমের হচ্ছে, আর প্রতিসারক কোণটা আমাদের প্রিজমের গায়ে লেখা থাকে বা এটার মানটা আমাদের জানা থাকে। যদি এটা সমবাহু ত্রিভুজের, মনে করো এটা সমবাহু ত্রিভুজের প্রিজম হলো, তাহলে প্রত্যেকটা কোণ এই কোণটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, তার মানে এই জায়গার কোণটা 60 ডিগ্রি হবে। তাহলে আমি এইখানে 60 ডিগ্রি বসিয়ে দেবো, I2 কত হচ্ছে আমরা ক্যালকুলেট করে নেবো, আর I1 কত ডিগ্রি কোণে হচ্ছে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবো, দিলে আমাদের যে টোটাল যে প্রিজমের যে চ্যুতি সেটা আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি কথাটা কি বললাম বোঝা যাচ্ছে তো, মাথার মধ্যে ঢুকছে তো আশা করি? তাহলে আমি প্রিজমটাকে যদি আমি এদিক ওদিক বারবার পরিবর্তন করি, আমরা I1 এর ভ্যালু বিভিন্ন ভ্যালুর জন্য I2 এর বিভিন্ন ভ্যালু পাবো, তার জন্য ডেল্টার বিভিন্ন ভ্যালু পাবো। আমি কি বললাম, আমি কথাটা আবার বলছি, মন দিয়ে শোনো। আমি যখনই প্রিজমকে এদিক ওদিক যখন ঘোরাতে থাকবো তখন আমি দেখবো যে I1 এর ভ্যালুর ক্রমশ পরিবর্তন হচ্ছে,
তার জন্য এইখানে i2 এর ভ্যালুর পরিবর্তন হবে। তাহলে i1 আর i2 দুটোর ভ্যালুর পরিবর্তন যখন হবে আর এখানে যখন a এর মান বসাবো, বসিয়ে বারবার দেখবো যে কোন টাইমে এই ডেল্টার মানটা বা চ্যুতির মানটা ন্যূনতম হয়, ডেল্টার মানটা বা এই যে তোমার যে চ্যুতির মানটা, এই চ্যুতির মানটা ন্যূনতম হয়, সেটা আমরা পরীক্ষা করে দেখব। তো এবার আমি একটা কথা তোমাদেরকে বলি, এই চ্যুতি কোণের যে রাশিমালা, এই রাশিমালাটাকে দেখো কিভাবে করা হয়। আমি একবার দেখো, আমি এখানে পুরোপুরি তো দেখাতে পারবো না, আমি জাস্ট একটুখানি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এইটা তোমার প্রিজম, এই প্রিজমটার সাথে দেখো এইখানে অভিলম্বটা এরম ভাবে ছিল, এই প্রিজমটার সাথে দেখো এই যে অভিলম্বটা এরম ভাবে ছিল। আমি যখনই এই জায়গাটাকে যখনই এরকম ভাবে ঘোরানোর চেষ্টা করব, আমি যখনই এটাকে এরকম ভাবে ঘোরানোর চেষ্টা করব, দেখো এই অভিলম্বটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? অভিলম্ব আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে অভিলম্বের সাথে এই আপতন কোণের মধ্যে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তো কখনো 0 ডিগ্রি হবে, কখনো অন্য সময় অন্য অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে অভিলম্ব আর আপতন কোণের মধ্যে যতবার অ্যাঙ্গেল চেঞ্জ হবে, এখানে দেখতে পাবো i2 এর মধ্যেও অ্যাঙ্গেল তত পরিবর্তন হবেই, এটা হতে বাধ্য। আমি তারপরে এইটার ভ্যালু জানা থাকবে, এটার ভ্যালু জানা থাকবে, দুটোর ভ্যালু নেব, আর এই প্রতিসারক কোণের মানটা আমার জানা থাকবে, এর মধ্যে বসিয়ে দেখবো কোন টাইমে এই ডেল্টার মানটা আমাকে ন্যূনতম আসছে। এবার এটা কোন টাইমে আসবে ডেল্টার মানটা ন্যূনতম, চলো সেটা একটুখানি তোমাদেরকে ব্যাখ্যা দিই। দেখো, এই জিনিসটা বোঝবার জন্য, তোমাদেরকে একটা গ্রাফ বুঝতে হবে। দেখো, জেনে রাখবে যে আমি যতবার ভ্যালু মানে পাবো না, যত রকমের ভ্যালু পাবো, আমি ভ্যালুগুলো বলছি না, আর ভ্যালুগুলো বলা যাবে না। আমি একটা গ্রাফ পাই, এটার উপর বেস করে আমি একটা গ্রাফ পাই। কিরম গ্রাফ জানো? ধরো এদিকটাতে আমার আই রয়েছে মানে আপতন কোণ, এদিকটাতে আমাদের ডেল্টা রয়েছে মানে চ্যুতি কোণ, ঠিক আছে। এবার মনে রাখবে যে ধরো প্রথমবারে হয়তো আই এতটা অবধি পেলাম, ঠিক আছে, আর ডেল্টাটা পেলাম এতটা অবধি, ঠিক আছে। তাহলে আই এতটা এসে ডেল্টা এতটা অবধি পেলাম, তারপরের বার আই এখানে পেলাম, ডেল্টা পেলাম এরম একটা জায়গায়, তারপরে বার আই এখানে পেলাম, ডেল্টা পেলাম এরম একটা জায়গায়, তারপরের বার আই এখানে পেলাম, তো ডেল্টা পেলাম এরম একটা জায়গায়, তারপরের বার আই এখানে পেলাম, ডেল্টা পেলাম হচ্ছে এরম একটা জায়গায়। মোটামুটি এই সবকটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি, তাহলে গ্রাফটা আমার দেখতে এরকম হয়, ঠিক আছে, এরকম টাইপের একটা গ্রাফ দেখতে আসে, ঠিক আছে, মানে ইউ শেপের একটা গ্রাফ দেখতে আসে, ঠিক আছে। তো এই গ্রাফটা আমাদের বইতে নেই, যে কিভাবে এই গ্রাফটা এলো, এটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং আমি এটা নিয়ে ডিসকাশন করছি না। তাও আমি তোমাকে যা ব্যাখ্যা দিলাম, তোমার বইতে অত ব্যাখ্যা নেই। কি বললাম, যে আমি আই এর একরকম মান পাবো, তার জন্য ডেল্টার এখানে একটা মান পাবো, আই এর এখানে একটা মান পাবো, তার জন্য ডেল্টার এখানে একটা মান পাবো, ফের আই এর একটা মান পাবো, ডেল্টার এখানে একটা মান পাবো, এখানে একটা আয়ের মান পাবো, ডেল্টার মান পাবো। তুমি যদি গ্রাফে প্লট করো, দেখবে এরম ভাবে পয়েন্টগুলো গেছে, তা তুমি যদি একটা লাইন দ্বারা যুক্ত করো, তাহলে এরকম একটা গ্রাফ পেতে পারো, ঠিক আছে। এটা একটা নিজস্ব আইডিয়া, এটা কঠিন লাগতে পারে তোমার কাছে, বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তোমার বইতে এটার ব্যাখ্যা নেই, আর এটা আমাদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস, সুতরাং আমি এটা ব্যাখ্যা দিচ্ছি না। আমি তোমাকে বারবার বলছি, তুমি গ্রাফে যখন প্লট করবে, এই দিকে তুমি যখন গ্রাফে প্লট করবে, এরকম একটা পয়েন্ট পাবে, এরম একটা পয়েন্ট পাবে, এরম একটা পয়েন্ট পাবে, এরম একটা পয়েন্ট পাবে। তুমি ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেখো, আই এর ভ্যালু আর এইখানে যে তুমি এই আই এর ভ্যালু আর আই টুর ভ্যালু নিয়ে আর এ এর ভ্যালু নিয়ে এর মধ্যে বসিয়ে দেখবে ডেল্টার যে মানগুলো পাবে, আই এর আর ডেল্টার যে মানগুলো পাবে। তুমি তো গ্রাফে তো নিশ্চয়ই প্লট করতে পারো, ক্লাস 9 এ তো নিশ্চয়ই গ্রাফ শিখে এসছো, সেই অনুযায়ী প্লট করে দেখবে তোমার মানগুলো এরকম টাইপের আসবে, এরকম একটা মান আসবে। এরকম মান আসার পর এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো যেগুলো থাকবে, এই পয়েন্টগুলোকে তুমি কি করবে বলো তো, এরকম একটা রেখা দ্বারা কানেক্ট করবে, তো এরকম একটা লাইন পাবে, এই যে এরকম একটা ইউ শেপের লাইন পাবে, ঠিক আছে, এইরকম একটা ইউ শেপের লাইন পাবে। তো চলো এবার দেখা যাক যে এই ইউ শেপের লাইনটা থেকে আমরা কি করে ন্যূনতম চ্যুতি ক্যালকুলেশন করি, ঠিক আছে। চলো দেখি কোণের সাথে এই চ্যুতির সাথে আপতন কোণের মধ্যে যে গ্রাফটা হয়, সেটা দেখতে কিরকম হয়, সেই গ্রাফটা দেখতে এরকম টাইপের হয়, ঠিক আছে। বোঝা গেল কথাটা কি বললাম? তো এই যে ইউ শেপের যে গ্রাফটা হয় না, তো এই ইউ শেপের গ্রাফ থেকে আমি কি করে বার করব যে আমাদের ন্যূনতম চ্যুতি কোন পয়েন্টে আছে। দেখো, আমি যদি একটু ভালো করে দেখি, আমাদের এই ওয়াই অক্ষটা চ্যুতিকে ডিনোট করে, আর আমাদের যেটা এক্স অক্ষ সেটা আপতন কোণকে ডিনোট করে, তাই তো? তুমি একটা জিনিস ভালো করে দেখো, আমাদের যে ন্যূনতম চ্যুতি, সেটা কিন্তু এই পয়েন্টটাতে আমাদের ন্যূনতম চ্যুতি হবে, এই জায়গাটাতে আমাদের ন্যূনতম চ্যুতি হবে। তুমি দেখো, এই যে ওয়াই অক্ষ বরাবর, এটা তো এই ওয়াই অক্ষ বরাবর এই লাইনটা তো চ্যুতির লাইন, তাহলে এই দিক বরাবর আমি যদি উঠি, তো এখানে উঠতে আমাদের যেটা এই জায়গাটা হবে, এই জায়গাটা দেখো সবচেয়ে ছোট মান আছে, তারপরের মান তো আর হবে না, তো কারণ গ্রাফটা তো এরকম গেছে। এবার আমাদের সব থেকে যে ছোট মান, এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর যে সব থেকে ছোট মান, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে সবচেয়ে ছোট মান আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, প্রথমে তুমি কি করো, এই জায়গাটা থেকে একটা লাইন টেনে নাও, আমি কথার কথা বোঝানোর জন্য তোমাকে বলছি। তাহলে এই জায়গাটাতে তোমার চ্যুতি রয়েছে, দেখো চ্যুতি এইখান থেকে স্টার্ট করে এই ওয়াই অক্ষ বরাবর উঠতে এই জায়গাটাতে অনেক বড় চ্যুতি পাবো। দেখো এই জায়গা থেকে যদি আমি উঠি,
ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে শুন। জায়গা থেকে যদি আমি উঠি না, এই জায়গা থেকে যদি আমি উঠি, তাহলে দেখো যে এইখান থেকে এই যে চ্যুতির লাইনটা আমি পেলাম, এটা অনেক বড় চ্যুতি পেলাম। তো এটা তো নিশ্চয়ই ন্যূনতম চ্যুতি হচ্ছে না। ন্যূনতম চ্যুতি কোন জায়গাটা হবে ভাই? ন্যূনতম চ্যুতি এই জায়গাটায় হবে। বোঝা গেছে না? বোঝা যায়নি? ন্যূনতম চ্যুতি এইখানে হবে। তাহলে আমি এই পয়েন্ট থেকে, যে জায়গাটাতে গ্রাফটা ছেদ করেছে সেই পয়েন্ট থেকে একটা লম্ব এখানে আঁকলাম, আর এই জায়গাটাতে যে গ্রাফটা ছেদ করেছে সেখান থেকে আমি একটা লম্ব এখানটাতে আঁকলাম, এইখানটাতে আমি একটা লম্ব আঁকলাম। তাহলে এখানে একটা লাইন পাচ্ছি, এখানে একটা লাইন পাচ্ছি। মনে করে দেখো এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় হচ্ছে তোমার আপতন কোণ। তাই জন্য এই জায়গাতে যে পয়েন্টটা পাচ্ছি আপতন কোণের, সেইটাকে আমরা বলছি হচ্ছে I1, আর এইখানে যে পয়েন্টটা পাচ্ছি সেটাকে আমরা বলছি I2। এটা হচ্ছে নির্গমন কোণ, মনে রাখবে। ঠিক আছে, আপতন কোণের উপরে একটা I1 দিয়ে লিখলে আর একটা অবশ্যই I2 দিয়ে লিখবো, এটা আমাদের সাধারণ সেন্স। ঠিক আছে, তোমরা চাইলে বইতেও চেক করে দেখতে পারো। এবার আমি যদি চাই যে ন্যূনতম চ্যুতি পেতে, তাহলে আমাদেরকে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, নিচের দিকে নামতে হবে, নামতে 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 এই জায়গাটাতে এসে আমি ন্যূনতম চ্যুতি কোণ পাবো। তাহলে আমি যদি এখন একটা কাজ করি, যে আমি এই পয়েন্টটা থেকে এইখানে যদি একটা লম্ব আঁকি, তাহলে I1টা আমার এইখানে চলে আসবে তখন। আর এইটা সোজাসুজি যে লাইনটা থাকছে সেটা হচ্ছে এইখানে। তো এখান থেকে লম্ব আঁকলে সেটা এইখানে চলে আসবে তখন। তো এখানে তখন I2 পাবো। তারপরে যদি আমি R2 নিচে নামি, তাহলে আমাদের I1টা তখন এইখানে চলে আসবে। ঠিক আছে, I2টা তখন আমাদের কোথায় আসবে ভাই? তখন আমাদের I2টা এরম জায়গাতে আসবে, এই জায়গাতে I2 পাবো। তো এইভাবে আমি যত I1কে এদিকে টানবো, I2 তত এদিকে আসবে। দেখো তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। I1 যখন দূরে ছিল, এখানে I2ও দূরে ছিল। I1 যখন এখানে এলো, I2ও এখানে এলো। তারপর I2 যখন আরও কাছে এলো, I2 আরও কাছে এলো। এইভাবে করতে করতে যখন আমার I1 এখানে আসবে, তখন I2 আমার এখানে আসবে। ফের যখন I1 এখানে আসবে, I2 তখন এখানে আসবে। এইভাবে করতে করতে এখানে I1 হলে এখানে I2 হবে, তারপর এখানে I1 হলে এখানে I2 হবে। এই করতে করতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি তো, যে I1 এইখানে I1 আছে, এখানে I2 আছে। ঠিক আছে, দূরে আছে। এই I1টাকে যেই কাছে আনলাম, I2 কাছে আসলো। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসলো। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসলো। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসলো। এই করতে করতে, কারণ কেন কাছে আসছে তুমি সেটা বুঝতে পারছো কি? কারণ তুমি এইখান থেকে একটা লাইন দ্বারা যুক্ত করো, দেখো একটা চ্যুতিকোণের রাশিমালা পাবে। ফের তুমি এখান থেকে একটা লাইন দ্বারা যুক্ত করো, চ্যুতিকোণের রাশিমালা পাবে। ফের তুমি এখান থেকে একটা লাইন দ্বারা যুক্ত করো, তুমি এইখানে একটা চ্যুতিকোণের রাশিমালা পাবে। তোমরা মনে রাখবে, এই যে লাইনটার যে দৈর্ঘ্য, এই লাইনটার যে দৈর্ঘ্য, এটাই কিন্তু চ্যুতি। I1 এর সাথে I2 মধ্যে, এটা I1, এটা I2, এটার মাঝের যে দূরত্বটা, এটার মাঝের যে গ্যাপটা, সেটাকে আমরা বলি চ্যুতি। তাহলে এই যে লাইনটা, এটা একটা চ্যুতি, এই লাইনটা চ্যুতি, এই লাইনটা চ্যুতি, এই লাইনটা চ্যুতি। এই করতে করতে সব থেকে ন্যূনতম চ্যুতি কোন পয়েন্টে আছে? এই পয়েন্টে ন্যূনতম চ্যুতি আছে। তো দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, I1কে যত আমি কাছের দিকে আনবো, I2টা আমার তত কাছের দিকে আসবে। ফের I1কে আনলাম, ফের I2 কাছে আসবে। এই করতে 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 একটা টাইম আসবে যখন I1 আর I2 পুরোপুরি এই লাইনের ওপর উপরিপাতিত হয়ে যাবে, এই লাইনটার ওপর পুরোপুরি উপরিপাতিত হয়ে যাবে। দেখো এই জায়গাটাই তোমরা বুঝতে পারো না। ঠিক আছে, আমি কি বললাম? ঠিক এই করতে করতে একটা টাইম আসবে যখন তুমি I1 আর I2টাকে কাছাকাছি আনতে 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 একটা টাইম আসবে যখন এখানে সেটা উপরিপাতিত হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? দেখো, তার মানে ঠিক এই যে পয়েন্টটা থাকবে, এই পয়েন্টের ওপর, এইখানের ওপর এখানে সে কি হবে? এই জায়গাটাতে সে কি হবে? এই জায়গাটাতে I1 যত হবে, I2ও তত হবে। কেন বলো তো? আমি যে বললাম I1 আর I2 উপরিপাতিত হয়ে যাবে, মানে একজনের ওপর এরকম ভাবে আরেকজন পড়ে যাবে, এরকম ভাবে পড়ে যাবে। দেখো না, তুমি নিজে সেন্স লাগাও না ভাই। এইটা যদি কেউ বুঝতে না পারো তাহলে কিছু বলা নেই। আমি এত ভালো করে বোঝানোর চেষ্টা করছি। এটা I1 আছে, এটা I2 আছে। যত কাছে আনবো I1, I2 কাছে আসবে। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসবে। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসবে। ফের I1 কাছে আনলাম, ফের I2 কাছে আসবে। এই করতে করতে ঠিক যখন ন্যূনতম চ্যুতির এইখানটাতে আসবো, তখন I1 এখানে, I2 এখানে, এর ওপর ঠিক উপরিপাতিত হয়ে যাবে, এরকম ভাবে উপরিপাতিত হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটাতে এসে, এই পার্টিকুলার এই পয়েন্টটাতে এসে যেটা I1 হবে সেটাই আমাদের I2 হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা নিশ্চয়ই শিওর যে এই পয়েন্টটাতে এসে যেটা আমাদের I1 হবে সেটাই আমাদের I2 হবে। এটুকু আমরা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ন্যূনতম চ্যুতি কোন পয়েন্টে পাচ্ছি? যখন আমাদের আপতন কোণ আর নির্গমন কোণ, দুটো কোণ যখন সমান হচ্ছে, তখন আমরা ন্যূনতম চ্যুতি পাচ্ছি। বোঝা গেল কথাটা কি বললাম? তাহলে আমরা জানি যে আমরা ফর্মুলাটা যেটা শিখেছি সেটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস হচ্ছে A। এই এটাতে কোনো গায়ে হাত দেওয়া যাবে না, এর কোনো পরিবর্তন করা যাবে না। আমরা কি দেখলাম? ন্যূনতম চ্যুতি পেতে হলে, মানে এই ডেল্টাটা যদি ডেল্টা মিন হতে হয়, ডেল্টা মিন মানে এটা কি? ডেল্টা মিন মানে হচ্ছে মিনিমাম ডেল্টা। মিনিমাম ডেল্টা মানে মিনিমাম চ্যুতি। মিনিমাম চ্যুতি হতে হলে আমি কি দেখেছি? আমাদেরকে যেটা I1 সেটাই আমাদের I2-র সাথে সমান হতে হবে। তাহলে যেটা এখানে I1 আছে সেইখানটাতে আমরা নর্মালি I1 লিখছি প্লাস চিহ্ন দিয়ে, যেটা আমাদের I2 আছে এই I2-র জায়গাতে I1টাকে ফের লিখে দিচ্ছি, মাইনাস আছে হচ্ছে A।
এবার দেখো এই দুটো I1 কে যুক্ত করলে এখানে হবে ডেল্টা মিন আর এই মাইনাস এটাকে পাশে টেনে নিলাম, তাহলে প্লাস এ ইজ ইকাল টু এই I1 আর I1 যুক্ত হয়ে গেল 2I1। এবার এই দুইটাকে আমি যদি এইটার তলায় ঢুকিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ডেল্টা মিনিমাম প্লাস এ বাই দিয়ে 2 ইকুয়াল টু হয়ে যাবে I1। এইটাই হচ্ছে তোমার মিনিমাম বা ন্যূনতম চ্যুতির যে শর্ত। আপতন কোণকে কিরকম ভাবে ফেলতে হচ্ছে বুঝতে পারলে, আপতন কোণ আর নির্গমন কোণটা, আপতন কোণ আর নির্গমন, I2 মানে নির্গমন কোণ। এই যে প্রিজম যদি থাকে, এই প্রিজমের ক্ষেত্রে যেটা এইখানে হয় সেটা আপতন কোণ, আর এখান থেকে হয়ে যেটা বেরোয় এই অভিলম্বের সাথে কোণ করে যেটা বেরোয় এই জায়গাটা, এটা হচ্ছে I2, আর এইখানে অভিলম্বের সাথে যেটা কোণ হয় সেটা হচ্ছে I1। তো এই নির্গমন কোণ যেটা, এই যে যেটা বেরোচ্ছে এই জায়গায় নির্গমন কোণটা, এই কোণটার সাথে এইখানের যে কোণটা I1, এই কোণটার এই কোণটা সমান হয়। তাহলে সেই জন্যই লিখেছি যে I1 আর I2 সমান হয়, তাই না I2 এর জায়গায় I1 বসিয়েছি, বসিয়ে সলভ করে আমাদের উত্তর এসছে I1 ইজ ইকাল টু ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2। ডেল্টা মিনিমাম মানে ন্যূনতম চ্যুতি কোণ, প্লাস এ মানে প্রতিসারক কোণ, দুটোর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আপতন কোণ। তাহলে আমাদেরকে কত আপতন কোণে তোমার হচ্ছে আলোক রশ্মিটাকে ফেলতে হবে ন্যূনতম চ্যুতি পেতে হলে, সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি I1 ইকুয়াল টু I2। অর্থাৎ আপতন কোণের সাথে যদি আমাদের নির্গমন কোণ সমান হয় তখন আমরা কি পাবো, ন্যূনতম চ্যুতি পাবো। আর ন্যূনতম চ্যুতি কোণের যে রাশিমালার যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখতে ঠিক এরকম হবে, ঠিক আছে। এদিকে থাকবে আপতন কোণ আর ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে চ্যুতি কোণ বা চ্যুতি কোণের রাশিমালা, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে এই হচ্ছে তোমাদের কি চ্যুতি কোণ বা চ্যুতি কোণের রাশিমালা। তাহলে আমি বুঝতে পারলে যে কি করে চ্যুতি কোণের রাশিমালা বার করা হয়। প্রিজমের যে মানে যে ভ্যালুটা সেটাকে বারবার চেঞ্জ করা হয়, ঠিক আছে। প্রিজমটাকে এদিক ওদিক বাঁকানো হয়, বারবার বাঁকিয়ে আপতন কোণটা ফিক্সড থাকে, আপতন কোণ ফিক্সড রেখে প্রিজমের রাশি মানে সেটাকে বারবার বাঁকাতে হয়, ঠিক আছে। তাহলে এবার তোমরা একটা সিম্পল কথা বলো, যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত কি, সেটা হচ্ছে এই শর্তটা, এইটা শর্ত কিন্তু I1 প্লাস I2, I1 আর I2টা ইকুয়াল হবে, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। আর তার জন্য আপতন কোণ কত হবে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে এইটা হবে, আপতন কোণটা হবে ডেল্টা মিন প্লাস এ বাই 2, এটা হচ্ছে আপতন কোণটা হবে। আর যদি বলে ন্যূনতম চ্যুতির শর্ত কি হবে, তাহলে সেটা হচ্ছে এইটা হবে। কি করে ব্যাখ্যা দেবে, এই গ্রাফটা দিয়ে ব্যাখ্যা দেবে। বোঝা গেল কি বললাম, তাহলে গ্রাফটা দিয়ে ব্যাখ্যা দেবে। তো এইটা হচ্ছে তোমার ব্যাপার যে আপতন কোণ আর চ্যুতি কোণের যে সম্পর্কের রাশিমালা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো তোমরা জেনে রাখবে যে যখন আপতন কোণটা আস্তে আস্তে মানে বাড়ানো হয় তখন চ্যুতি কোণটা আস্তে আস্তে কমতে থাকে। ধরো এই যে এই জায়গাটাতে আপতন কোণটা ছোট আছে, দেখো চ্যুতি কোণ অনেক বেশি, আপতন কোণ একটু বাড়লো চ্যুতি কোণ কমে গেল, আপতন কোণ একটু বাড়লো দেখো চ্যুতি কোণ কমে গেল, আপতন কোণ একটু বাড়লো চ্যুতি কোণ কমে গেল, আপতন কোণ একটু বাড়লো চ্যুতি কোণ কমে গেল। এই করে করে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চ্যুতি কোণ পাবো, ছোট ন্যূনতম চ্যুতি কোণটা একটা নির্দিষ্ট জায়গাতে এসে পাবো। তারপরে আপতন কোণ যদি বাড়াই ফের চ্যুতি কোণ বাড়বে, ফের আপতন কোণ বাড়াই ফের চ্যুতি কোণ বাড়বে, ফের আপতন কোণ বাড়াই চ্যুতি কোণ বাড়বে, ফের আপতন কোণ বাড়াই ফের চ্যুতি কোণ বাড়বে, ফের আপতন কোণ বাড়াই ফের চ্যুতি কোণ বাড়বে। মানে কি, আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমি প্রিজমের ওপর যে মানে ভাবে আমি আলোক রশ্মিটা ফেলছি, আপতন কোণ যেরকম ভাবেই ফেলি না কেন, প্রথম ক্ষেত্রে যখন আমি আলোক রশ্মিটা ফেলছি তখন আপতন কোণ যত বাড়াতে থাকবো দেখতে পাবো আমার চ্যুতি কোণটা আস্তে আস্তে কমতে থাকছে। আবার একটা নির্দিষ্ট টাইম পর দেখবো আপতন কোণ বাড়ালে চ্যুতি কোণটা কি হচ্ছে, ক্রমশ বাড়তে থাকছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের গ্রাফ, এই হচ্ছে গ্রাফের প্লটিং, এই হচ্ছে I1 আর I2 হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত, আর আপতন কোণ কত হতে হবে সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2 হতে হবে, তবে আমরা পাবো হচ্ছে ন্যূনতম চ্যুতি। তো এই হচ্ছে টোটাল বিষয়। ব্যাখ্যাটা তুমি নিশ্চয়ই আমার কথাটা শুনেছো, শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই জিনিসটা খুব যে বেশি ইম্পর্টেন্ট তা আমি বলবো না, তাই জন্য আমি যতটুকু ব্যাখ্যা দিলাম তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। গ্রাফের প্লটিং তোমাদের বইতে নেই, তাও আমি বুঝিয়েছি কি করে গ্রাফের প্লটিং করতে হয়। তোমরা একটা কাজ করো, এই ভিডিওটা শোনার পর ভালো করে বোঝার পর তুমি একবার বইয়ের টেক্সট বইটা, তোমাদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা একবার একটুখানি মন দিয়ে খুঁটিয়ে পড়ে নিও, ব্যাস আর কিছু তোমাদের দরকার নেই। টেক্সট বইটা কেউ যদি খুঁটিয়ে পড়ে নিতে পারো এইটার পরে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমার মানে পরীক্ষার হলে আর এই জিনিসটা আটকাবে না। বোঝা গেছে। আর ন্যূনতম চ্যুতির শর্তটা বুঝতে পেরেছো, আর আপতন কোণটা তখন কত হতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2 হচ্ছে তখন আপতন কোণটা হতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাখ্যা, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে ন্যূনতম লাল কালারের বর্ণের জন্য আমরা সবসময় সর্বনিম্ন চ্যুতি পাবো, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে চ্যুতির মান কমে যায়, এটা মনে রেখো। তাহলে লাল কালারের বর্ণের জন্য সর্বনিম্ন চ্যুতি পাবো, ওই জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর বেগুনি কালারের যে বর্ণ সেটা যদি আমি প্রিজমের ওপর ফেলি তাহলে চ্যুতি কোণটা সর্বোচ্চ হবে, কারণ বেগুনি বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে কম। আমি আবারও বলছি, কথাটা মন দিয়ে শোনো, বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, তো বেগুনি বর্ণ যখন তুমি প্রিজমের ওপর ফেলবে তখন দেখবে যে চ্যুতিটা পাবে সেটা হচ্ছে সর্বোচ্চ পাবে। বোঝা গেল কথাটা কি বললাম। আর লাল বর্ণ ফেললে
চ্যুতিটা পাবে হচ্ছে সর্বনিম্ন। বোঝা গেল? তাহলে কোন বর্ণের জন্য চ্যুতি সর্বনিম্ন হচ্ছে? লাল বর্ণের জন্য। কোন বর্ণের জন্য চ্যুতি সর্বোচ্চ হচ্ছে? বেগুনি বর্ণের জন্য। এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসে। আর যে টোটাল ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটা তোমাদের মাথায় রেখো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবে। তো এবার স্টার্ট করছি লেন্স। লেন্স কি জিনিস আগে সেটাকে একটুখানি বলে দিই। দেখো, দুটো গলীয় তল হতে পারে, কিংবা একটা গলীয় তল হতে পারে এবং অপরটা সমতল হতে পারে, অথবা একটা সমতলের সাথে আর একটা গলীয় তল হতে পারে, ঠিক আছে? মানে ব্যাপারটা একই। আমি কি বলতে চাইছি, দুটো গলীয় তল হতে পারে অথবা একটা সমতল একটা গলীয় তল হতে পারে। এই দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলে থাকি হচ্ছে লেন্স। তাহলে দুটি গলীয় তল কিংবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। খাতার মধ্যে কথাটা শুনে শুনে লিখে নাও, আমি আর বোর্ডের মধ্যে লিখে টাইম নষ্ট করছি না, পরীক্ষা তোমাদের কাছেই আছে। এবার একটা কথা বলি, মন দিয়ে শুনবে, যে লেন্স কিভাবে গঠিত হয় দেখো, ভালো করে বোঝো। দেখো, ধরো এখানে একটা গোলক রয়েছে, ঠিক আছে, আর এইখানে আর একটা গোলক রয়েছে। এই দুটো গোলক যখন পরস্পরের ওপর উপরিপাতিত হয়, মানে একটাকে অপরটা ওভারল্যাপ করে। কি বললাম কথাটা বুঝতে পারলে? একটা গোলক অপর একটা গোলককে ওভারল্যাপ করছে। ওয়ার্ডটা শোনো, কি করছে? ওভারল্যাপ করছে, বা একে অপরের ওপর উপরিপাতিত হচ্ছে। তখন আমরা কি পাই? তখন আমরা এখানে একটা লেন্স পাই। এই যে জিনিসটা পেয়েছি এটা একটা লেন্স পেয়েছি, ঠিক আছে? এই যে জিনিসটা পেয়েছি এটা একটা লেন্স পেয়েছি। একটা গোলক আর একটা গোলককে পরস্পরকে ছেদ করেছে, তো তখন আমরা একটা লেন্স পাই। তো এই ক্ষেত্রে আমরা যে লেন্সটা পাই সেই লেন্সটা মনে রাখবে, এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? এটা কি লেন্স? এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। আর আমরা যদি একটা গোলক পরস্পরকে ওভারল্যাপ না করে, তবে দুটো গোলক খুব কাছাকাছি অবস্থায় থাকে, এবং সেক্ষেত্রে দুটো ওই গ্যাপের মধ্যে যদি একটা কোনো ধরো সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা নিয়ে নিই, যেমন কাঁচ বা প্লাস্টিক যদি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা যে গোলকটা মানে সেক্ষেত্রে আমরা যে লেন্সটা পাবো সেটা হচ্ছে আমাদের অবতল লেন্স। মানে মনে করো, ধরো এখানে একটা গোলক রয়েছে, ঠিক আছে, এখানে একটা গোলক রয়েছে। এই দুটো গোলকের ক্ষেত্রে এই গোলকের এইটা আর এইটার মধ্যে, এই দুটো গোলকের মধ্যে এই যে লাইনটা এঁকেছি আর এই যে লাইনটা এঁকেছি, এই দুটো গোলকের মধ্যে এই যে জায়গাটা আমি নিয়েছি, ঠিক আছে, আমি কি বলছি ভালো করে মন দিয়ে শুনবে। এই জায়গাটা যেটা আমি নিয়েছি, এই জায়গাটাতে আমি কি নিয়েছি? এখানে একটা কাঁচ নিয়ে নিয়েছি। মনে করো দুটো গোলককে পাশাপাশি রেখে মাঝখানে একটা কাঁচ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা, এই যে মার্কিং করলাম, যে ব্লু কালি দিয়ে যে মার্কিং করলাম এই জায়গাটা, এটা একটা অবতল লেন্সের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? একটা অবতল লেন্সের মতো কাজ করবে। কখন? যখন দুটো গোলক পরস্পর থেকে কিছুটা দূরত্বে থাকবে এবং তাদের মাঝখানে আমরা একটা কি নিয়ে নেবো? একটা কোনো কাঁচ নিয়ে নেবো, বা একটা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে নেবো। কাঁচ নিতে পারি, প্লাস্টিক নিতে পারি, কোয়ার্টজ নিতে পারি, এরকম ধরনের কোনো জিনিস নিয়ে নেবো। তখন সেটা কিসের মতো কাজ করবে? একটা অবতল লেন্সের মতো কাজ করবে। আর দুটো গোলক যদি পরস্পরকে ওভারল্যাপ করে, সেক্ষেত্রে যে জিনিসটা কাজ করবে, এই জায়গাটা যেটা কালো কালি দিয়ে মার্কিং করেছি, এই জায়গাটা কাজ করবে উত্তল লেন্সের মতো। এটা উত্তল লেন্সের মতো কাজ করবে। আর এটা কিসের মতো কাজ করবে? এটা হচ্ছে অবতল, ঠিক আছে, অবতল লেন্সের মতো এটা কাজ করবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার একটা কথা মনে করো, যে যদি তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, আমি খাতার মধ্যে লিখবো, মানে আমি বোর্ডের মধ্যে লিখবো না, তোমরা এটাকে শুনে শুনে লিখবে। যদি পরীক্ষায় কোয়েশ্চেন এসে বলে যে একটা উত্তল লেন্স কাকে বলে, তুমি কি এত কথা বলতে যাবে? বলার কোনো দরকার নেই। তুমি উত্তল লেন্সের ডেফিনেশনটা বলবে, যে লেন্সের মধ্যভাগটা মোটা, মানে পেটটা মোটা, আর প্রান্ত দুটো সরু, তাকে বলা উত্তল লেন্স। গল্প শেষ। তুমি নিজে দেখে নাও, এইটা যদি উত্তল লেন্স হয়, দেখো এই যে মিডিল পার্টটা, এই যে পেটটা দেখো, এই পেটটা মোটা, আর এই যে মুখটা, এই যে প্রান্তটা, আর এই যে প্রান্তটা, এই প্রান্তটা দেখো সরু, এই জায়গাটা সরু, আর এই জায়গাটাও সরু, প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্তটা সরু, আর পেটটা দেখো মোটা, পেটটা মোটা। তাহলে যে লেন্সের পেট মোটা, মাথা সরু, তাদেরকে বলা হচ্ছে উত্তল লেন্স। এইসব আবার লিখতে যাবো না, লিখবে কি যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু, তাকে বলা হচ্ছে উত্তল লেন্স। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তো আমি সিম্পল ভাষায় বলছি, জিনিসটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যে লেন্সের মধ্যভাগটা মোটা আর এই মাথাটা, প্রান্তটা আর এই প্রান্তটা, দুটো প্রান্ত সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আর যে লেন্সের প্রান্তভাগটা সরু আর মাথা দুটো, মানে হচ্ছে প্রান্ত দুটো হচ্ছে মোটা, তাকে বলা হয় হচ্ছে তোমার অবতল লেন্স। তাহলে আমি কি বললাম কথাটা? যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ দুটো মোটা, তাকে বলা হয় হচ্ছে অবতল লেন্স। বোঝা গেল? ডেফিনেশন তোমাদের কাছে ক্লিয়ার হলো। উত্তল লেন্স, অবতল লেন্সের ডেফিনেশন আশা করি তোমরা শুনে শুনে খাতার মধ্যে লিখে নিয়েছো। এবার আমি বলছি, তোমাদেরকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে খুব, যে শর্ট কোয়েশ্চেন হিসেবে দিতেই পারে, তোমরা যাতে দেখাচ্ছে টেস্ট করবার জন্য, যে লেন্স কি দিয়ে তৈরি হয়। লেন্স কি দিয়ে তৈরি হয় একটুখানি মন দিয়ে শোনো বা খাতার মধ্যে নোট ডাউন করো। সেটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি হতে পারে, লেন্স তৈরি হতে পারে হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে, প্লাস্টিক দিয়ে লেন্স কিন্তু তৈরি হতে পারে। আর একটা জিনিস মনে রাখবে, কোয়ার্টজ দিয়েও কিন্তু লেন্স তৈরি হয়। ঠিক আছে, তো যেগুলো বললাম খাতার মধ্যে লিখে নাও।
কাঁচ দিয়ে, প্লাস্টিক দিয়ে, কোয়ার্টজ দিয়ে, এই কয়েকটা জিনিস দিয়ে, তিনটে টাইপের জিনিস আছে। জেনারেলি তিনটে টাইপের জিনিস ইউজ করে লেন্সটাকে তৈরি করা হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? কাঁচ, প্লাস্টিক, কোয়ার্টজ, এগুলো দিয়ে লেন্সটাকে তৈরি করা হয়। তাহলে লেন্সের বেসিক আইডিয়া আমি দিয়েছি তোমাদেরকে, যে দুটো গোলক যখন পরস্পরকে ওভারল্যাপ করে, কাঁচের দুটো গোলক আছে, বা তুমি ধরো দুটো হয়তো কি বলে কোয়ার্টজ বা হচ্ছে তোমার প্লাস্টিক, তখন দুটো গোলক যখন পরস্পরকে ওভারল্যাপ করছে, সেক্ষেত্রে আমরা যে লেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে উত্তল লেন্স, এবং এটা হচ্ছে সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে লেন্স। এটা হচ্ছে উত্তল লেন্স। এই লেন্সের মধ্যভাগটা মোটা হবে, প্রান্ত দুটো সরু হবে। আর দুটো গোলক যখন পরস্পর থেকে কিছুটা খুব অল্প দূরত্বে থাকবে, এবং এদের মাঝখানে যদি আমি একটা কাঁচ নিয়ে নিতে পারি বা একটা প্লাস্টিক নিয়ে নিতে পারি, এইখানে যে এই যে পার্টটা, যেটা মার্কিং করা যে পার্টটা, এই পার্টটা হচ্ছে একটা তখন কিসের মতো কাজ করবে? একটা অবতল লেন্সের মতো কাজ করবে। লেন্স কি দিয়ে তৈরি হয় সেটা আমি বলেছি। লেন্স তৈরি হয় হচ্ছে কাঁচ দিয়ে, প্লাস্টিক দিয়ে, কোয়ার্টজ দিয়ে, এই ধরনের জিনিসগুলোকে দিয়ে তৈরি করা হয় লেন্স। বোঝা গেল কথাটা কি বলেছি? আর কি বললাম? দুটো গোলকের কেস আসবে এক্ষেত্রে। লেন্স দুটো কিন্তু গোলকের কেস আসবে কিন্তু এক্ষেত্রে। হয় দুটো গোলক পরস্পরকে ওভারল্যাপ করবে, একে অপরের উপর উপরিপাতিত হয়ে যাবে, ঠিক আছে, মানে একে অপরকে ছেদ করবে, সেক্ষেত্রে আমরা উত্তল পাবো। আর না হলে আমরা কি পাবো? যদি ওভারল্যাপ না করে, কিছুটা দূরত্ব বজায় রাখে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে মনে রাখবে এখানে একটা কাঁচ বা একটা কোনো প্লাস্টিক নেওয়া হবে, যেটা সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মতো কাজ করবে। কি সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মতো। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল। গল্প শেষ। উত্তল লেন্স কাকে বলে বলেছি? মধ্যভাগটা মোটা হবে, প্রান্তটা সরু হবে। অবতল লেন্স মধ্যভাগ সরু হবে, প্রান্ত দুটো মোটা হবে। তাহলে লেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া এখন অবধি তৈরি করতে পেরেছি। আচ্ছা, এবার যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে উত্তল লেন্স কে ক ভাগে ভাগ করা হয়, জেনে রাখবে এই উত্তল লেন্সটারও না তিনটে ভাগ আছে। ঠিক আছে, কি বলতো? একটা হচ্ছে উভোত্তল, ঠিক আছে, ঠিক আছে, উভোত্তল, তলোত্তল, অবতলোত্তল বলে ফেলেছি। এটা হচ্ছে সমতলোত্তল, সমতলোত্তল। ঠিক আছে, তাহলে কি বললাম? একটা হচ্ছে উভোত্তল, একটা সমতলোত্তল, একটা হচ্ছে অবতলোত্তল। ঠিক আছে, উভোত্তল, উভ মানে উভয়, আর উত্তল, উত্তল মানে কি? উভয় তল যার উত্তল হবে। ঠিক আছে, উভয় তল মানে দুটো তলই যার উত্তল হবে, তাকে আমরা বলবো উভতলোত্তল। দেখো এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এই একটা যে লেন্স আঁকবো, ধরো কি করি, এই একটা লেন্স এঁকেছি আমরা। ঠিক আছে, দেখো এর এই পাশের প্রান্তটাও হচ্ছে উত্তল, আর এই দিকের যে পিঠটা, এই পিঠটাও কিন্তু উত্তল। মানে দেখো এই তলটাও উত্তল, আবার এই দিকের তলটাও উত্তল, এইটাকে বলা হবে হচ্ছে উভোত্তল। ঠিক আছে, তাহলে খাতার মধ্যে শুনে শুনে ডেফিনেশনটা লেখো। যদি কোনো লেন্সের দুটি তলই উত্তল হয়, তখন সেই লেন্সকে আমরা বলি উভোত্তল। ডেফিনেশনটা শুনে শুনে লিখতে পারবে, এটুকু নিশ্চয়ই আমার জন্য আর ইয়ে করতে হবে না। পজ করো ভিডিওটাকে, পজ করে শুনে শুনে লিখে নাও। আচ্ছা, চলে আসি হচ্ছে সমতলোত্তল। মানে একটা তল হবে সমতল, আর একটা পৃষ্ঠের তল হবে হচ্ছে উত্তল। এটা এরকম দেখতে হতে পারে, আবার এটা এরকম দেখতে হতে পারে যে একটা তল সমতল হলো, আর একটা এই পাশের পিঠটা তখন উত্তল হলো, এরকম টাইপের হতে পারে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে সমতলোত্তল। ঠিক আছে, এটাকে আমরা বলবো সমতলোত্তল। এটাও সমতলোত্তল হবে, এই দুটোই সমতলোত্তল হবে। তাহলে কি বললাম? যদি কোনো লেন্সের একটি তল সমতল এবং অপর তল উত্তল হয়, তখন সেই লেন্সকে বলা হয় হচ্ছে সমতলোত্তল। দেখো একটা তল সমতল হয়েছে, আর একটা পৃষ্ঠ কিসের মতো হয়েছে? উত্তলের মতো হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে সমতলোত্তল। বোঝা গেল কথাটা কি বললাম? এবার আসছি অবতলোত্তল। অবতলোত্তল মানে কি? একটা তল হবে অবতল, আর একটা তল হবে উত্তল। মানে দেখতে কিরকম হবে দেখো, এই তলটা উত্তল হলো, ঠিক আছে, আর তাহলে এর যে অপর যে তলটা হবে সেটাও এরকম, এটাও কিন্তু হবে অবতল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি? অবতল। এটাকে যদি অবতল বলে মানো, তাহলে এইটা কিন্তু অবশ্যই আমাদের কি হবে? উত্তল। নামটা থেকেই বোঝো, অবতল উত্তল। তাহলে একটা হবে অবতল, একটা হবে উত্তল। তাহলে খাতার মধ্যে ডেফিনেশনটা কি লিখতে হবে? যদি কোনো লেন্সের একটি তল অবতল এবং অপর তল উত্তল হয়, যদি কোনো লেন্সের একটি তল অবতল এবং অপর তল উত্তল হয়, তখন সেই লেন্সটাকে আমরা বলে থাকি হচ্ছে অবতলোত্তল। ঠিক আছে, খাতার মধ্যে ডেফিনেশন লিখতে পারবে। এই ছিল উত্তল লেন্সের তিনটে ভাগ। এবার আমরা দেখে নেবো এই যে অবতল লেন্স আছে তার কি কি তিনটে ভাগ আছে। এরও তিনটে ভাগ আছে, এর যেমন তিনটে ভাগ ছিল এরও তেমনি তিনটে ভাগ আছে। তো প্রথম ভাগটা হচ্ছে উভাবতল। ঠিক আছে, আচ্ছা, আগেরটার ক্ষেত্রে যেটা আমরা অবতলোত্তল বলেছি, সেক্ষেত্রে আমরা বলতে হবে যে যদি কোনো উত্তল লেন্সের, এই ওয়ার্ডটা কিন্তু প্রত্যেকটা লাইনের আগে অ্যাড করে নেবে। মানে যখন আমরা বলছি উভতলোত্তল, সেক্ষেত্রে বলবে যদি কোনো উত্তল লেন্সের উভয় তলই উত্তল হয়, তখন তাকে বলা হয় উভতলোত্তল। যদি কোনো লেন্সের
একটি যদি কোনো উত্তল লেন্সের একটি তল উত্তল এবং অপর তল সমতল হয় তখন তল। পরেরটার ক্ষেত্রে সেম বলবে, যদি কোনো উত্তল লেন্সের একটি পৃষ্ঠ বা একটি তল উত্তল হয় এবং অপর পৃষ্ঠটা অবতল হয় তখন তাকে বলা হয় অবতলোত্তল। এগুলো কিন্তু ওয়ার্ডটা কিন্তু খাতার মধ্যে মনে করে করে লিখে নেবে, ঠিক আছে? আমি উত্তল ওয়ার্ডটা মিস করে গেছি, সামহাও আমার মিস হয়ে গেছে, ক্ষমা করে দিও এটা, ঠিক আছে? ভুলটা মাফ করে দিও, ঠিক আছে? চলো এবার আসবো হচ্ছে অবতলের ভাগ। অবতলেরও তিনটে ভাগ আছে, ঠিক আছে? একটুখানি মন দিয়ে শুনবে জিনিসটা। অবতলেরও তিনটে ভাগ আছে। একটা হচ্ছে তোমার কি উভাবতল, উভাবতল। একটা হচ্ছে সমতলাবতল, সমতলাবতল, ঠিক আছে? আর একটা কি, আর একটা হচ্ছে উত্তলাবতল। যে লাইনটা রয়েছে না ফার্স্ট, যে আমি বলছি উভাবতল, উভাবতল মানে কি, যদি কোনো অবতল লেন্সের উভয় তল অবতল হয়, উভয় তল কি হবে, অবতল হবে। যদি কোনো অবতল লেন্সের উভয় তল অবতল হয়, মানে ধরো এরকম টাইপের যে লেন্সগুলো হবে, নর্মাল যে লেন্সগুলো এরকম ভাবে, ঠিক আছে? এই যে লেন্সটা, এই লেন্সটা কি হয়েছে, এই তলটাও আমার অবতল, এই পাশের তলটাও আমার অবতল, এটাও আমার অবতল হবে, ঠিক আছে? আর এই পাশের যে তলটা এটাও আমার কি হবে, অবতল হবে। তাহলে ডেফিনেশনটা কি লিখবে, যদি কোনো অবতল লেন্সের উভয় তল অবতল হয় তখন সেই লেন্সটাকে আমরা বলে থাকি হচ্ছে উভাবতল। বোঝা গেল কি বললাম? এবার আসছি সমতলাবতল। তাহলে সমতলাবতল মানে কি, দেখো নামটা দিয়ে ফোকাস করো, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে অবতল, একটা সমতল একটা হচ্ছে অবতল, সন্ধি বিচ্ছেদ যদি করো, একটা সমতল একটা অবতল। তাহলে মনে রাখবে, যদি কোনো লেন্সের একটা তল সমতল হয় আর একটা তল যদি হয় যে এটা হচ্ছে অবতল হয়, এই যে এই লেন্সটা এটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা তল হচ্ছে সমতল, ঠিক আছে? একটা হচ্ছে সমতল, আর একটা তল কি হচ্ছে, আর একটা তল হচ্ছে অবতল, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে তাহলে কোনো অবতল লেন্সের ডেফিনেশনটা কি লিখতে হবে, যদি কোনো অবতল লেন্সের একটি তল সমতল এবং অপর তল অবতল হয় তখন সেই লেন্সটাকে আমরা বলে থাকি হচ্ছে সমতলাবতল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সমতলাবতল। তাহলে কি বলবে ডেফিনেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, যদি কোনো অবতল লেন্সের ওয়ার্ডটা ইউজ করতে হবে, একটি তল সমতল এবং অপর তল অবতল হয়, একটা তল হবে সমতল আর একটা হবে অবতল, তাহলে বলবো সমতল অবতল লেন্স, মানে সমতলাবতল বলবো এক কথায়, ঠিক আছে? লাস্টেরটা বোঝো, লাস্টেরটা বলছে উত্তলাবতল, মানে কি, মানে কোনো একটা অবতল লেন্সের একটি তল উত্তল হবে এবং অপর তলটা হবে হচ্ছে অবতল হবে, একটি তল হবে উত্তল আর অপর যে তলটা হবে সেটা হচ্ছে অবতল। তাহলে এটা হচ্ছে অবতল, ঠিক আছে? আর এই পাশের যে পার্টটা এটা হচ্ছে আমাদের কি, উত্তল, ঠিক আছে? বোঝা গেল কথাটা কি বললাম, উত্তল। তাহলে যদি কোনো অবতল লেন্সের একটি তল উত্তল এবং অপর তল অবতল হয় তখন সেই লেন্সটাকে আমরা বলবো হচ্ছে উত্তলাবতল, ঠিক আছে? উত্তলাবতল বলবার সময় কিন্তু মনে রাখতে হবে, ডেফিনেশনটা স্টার্ট করতে হবে, যদি কোনো অবতল লেন্সের একটি তল উত্তল এবং অপর তল অবতল হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে কি, এইটা বলবো যে উত্তলাবতল বলবো। আগেরটার ক্ষেত্রে সেম, যদি কোনো উত্তল লেন্সের আগেরটা যখন বলছিলাম, ঠিক আছে, মানে উত্তল লেন্সগুলোর ক্ষেত্রে যখন বলছিলাম তখনও কিন্তু ডেফিনেশনটা স্টার্ট করতে হবে যদি কোনো উত্তল লেন্সের, এই ওয়ার্ডটা দিয়ে ডেফিনেশনটা স্টার্ট করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের লেন্সের তিনটে ভাগ, ঠিক আছে? উত্তল লেন্সের তিনটে ভাগ এবং অবতল লেন্সের তিনটে ভাগ। চলো এবার লেন্সের পার্টটাকে আরেকটু এগোই, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বলে যে তোমার হচ্ছে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে, ঠিক আছে? দেখো তাহলে ডেফিনেশনটা কি বলবো, আমরা বলেছি যে উত্তল লেন্স কিভাবে গঠিত হয়, যখন একটা গোলক রয়েছে আর একটা গোলক যখন পরস্পরকে যখন এরকমভাবে ওভারল্যাপ করে, ঠিক আছে, একে অপরকে যখন এরকম ওভারল্যাপ করে তখন একটা উত্তল লেন্স তৈরি হয়। এটা যেটা তৈরি হয়েছে এটা একটা উত্তল লেন্স, মনে রাখবে এটা কি লেন্স, এটা হচ্ছে উত্তল, ঠিক আছে? এটা হচ্ছে উত্তল লেন্স। আর একটা কি হতে পারে, যদি একটা কোনো লেন্স থাকে এরকমভাবে, ঠিক আছে, আর একটা এখানে কোনো লেন্স আছে এরকমভাবে, ঠিক আছে, এই দুটো লেন্স রয়েছে, এই দুটো লেন্স যদি ধরো এই লেন্সটা আর এই লেন্সটার মাঝে কোনো একটা সমসত্ব স্বচ্ছ প্রতিসরক কাঁচের একটা মাধ্যম থাকে, এই জায়গাটা সমসত্ব স্বচ্ছ প্রতিসরক মাধ্যম আছে, মার্কিং করে দিচ্ছি দরকার হলে, এই জায়গাটা যে সমসত্ব স্বচ্ছ প্রতিসরক মাধ্যম থাকে, তাহলে এই যে সমসত্ব স্বচ্ছ প্রতিসরক মাধ্যম এটা কিন্তু কি হবে, এটা একটা অবতল লেন্সের মতন বিহেভ করবে। বোঝা গেল কথাটা কি বলেছি? তো দেখো এবার জায়গাটা খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এটা হবে কি, এটা হবে হচ্ছে আমাদের কি, অবতল, এটা হবে অবতল, ঠিক আছে? তো দেখো এবার একটুখানি বোঝার চেষ্টা করো। বলছে যে কোনো লেন্সের গোলীয় তল দুটি যে গোলকের অংশ, মানে এই যে লেন্স, এটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকটা আঁকার সময় তুমি তো নিশ্চয়ই এইখানে একটা সেন্টার বসিয়ে তবে এই গোলকটাকে এঁকেছো, আবার এই গোলকটাকে আঁকার সময় এখানে একটা সেন্টার বসিয়ে নিশ্চয়ই এই গোলকটাকে এঁকেছো। তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো,
এই লেন্সটা এই উত্তল লেন্সটা যে গোলকের অংশ, যে দুটি গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র দুটো, এই কেন্দ্র দুটোকে বলা হয় হচ্ছে বক্রতা কেন্দ্র। কি বললাম বোঝা গেল? এই লেন্সটা যে গোলকের অংশ, এই একটা গোলকের অংশ আর এই পাশের একটা গোলকের অংশ, এই লেন্সটা এদিকের গোলকটার অংশ আবার এদিকের গোলকটার অংশ, তাহলে এই গোলকটার কেন্দ্র আর এই গোলকটার কেন্দ্র, এই দুটো কেন্দ্রকে আমরা বলে থাকি হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে ডেফিনেশনটা কি লিখবে খাতার মধ্যে শুনে শুনে লেখো। কোনো লেন্সের গোলীয় তল দুটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র দুটিকে আমরা বলে থাকি হচ্ছে বক্রতা কেন্দ্র। মানে আমরা এইখানে যেটা রয়েছে এইটাকে আমরা বলবো হচ্ছে C2 বক্রতা কেন্দ্র, এটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা কেন্দ্র, এটাকে আমরা বলবো হচ্ছে C1। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? অবতল লেন্সের ক্ষেত্রে সেম বলবে, কোনো একটি লেন্স যে গোলকের অংশ, এই একটা গোলক আর এই একটা গোলকেরই পার্ট, তাহলে এই গোলকের যে সেন্টারটা, এই গোলকের সেন্টার এখানে থাকবে আর এই গোলকের সেন্টার এখানে থাকবে, এটা একটা বক্রতা কেন্দ্র, এটা একটা বক্রতা কেন্দ্র, এটা C1 হবে, এটা C2 হবে। গল্প শেষ। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা কি পড়ালাম? ফার্স্ট আমরা পড়ালাম হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আমাদের পড়ানো কমপ্লিট। তো আমরা ফার্স্ট পড়ালাম হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার কোশ্চেন নাম্বার 2 পড়াবো, সেটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, শুনবে জিনিসটা। প্রধান অক্ষ জিনিসটা কি? কোনো একটা লেন্সের যে মানে কোন একটা লেন্সের বক্রতা কেন্দ্র দুটোর, এই একটা বক্রতা কেন্দ্র পেয়েছি, এই একটা বক্রতা কেন্দ্র পেয়েছি, এই বক্রতা কেন্দ্র দুটোর সংযোগকারী সরলরেখাকে, এই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। কোনো একটা লেন্সের, এই যে একটা লেন্স পেয়েছি, এই লেন্সের বক্রতা কেন্দ্র দুটোর সংযোগকারী সরলরেখাটাকে, এই সরলরেখাটাকে, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে কি? এই সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। তাহলে কোনো লেন্সের বক্রতা কেন্দ্র দুটোর সংযোগকারী সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। আবার এখানে বলে দিচ্ছি, কোনো লেন্সের বক্রতা কেন্দ্র দুটোর সংযোগকারী সরলরেখাটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে এই প্রধান অক্ষ বলবো। তাহলে এখানে যেটা C1 C2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? প্রধান অক্ষ। আর বক্রতা কেন্দ্র কি হবে? দুটো হবে, একটা হচ্ছে C1টা বক্রতা কেন্দ্র, কমা দিয়ে C2টা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে? আর C1 C2 কানেকশন লাইনটা আমি ওয়ার্ডটা বলছি শোনো, C1 আর C2 কানেকশন লাইনটা, এইটার যে কানেকশন লাইনটা, এই লাইনটাকে আমরা বলবো হচ্ছে প্রধান অক্ষ। বোঝা গেল কি বলেছি? কোনো একটা লেন্স, এই যে লেন্সটা, এই একটা গোলকের অংশ আর একটা এই গোলকের অংশ, তাহলে এই লেন্সটা যে দুটো গোলকের অংশ, সেই গোলকটার ব্যাসার্ধটাকে, মানে সেন্টার থেকে স্টার্ট করে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ব্যাসার্ধটাকে, এর সেন্টার থেকে স্টার্ট করে এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ব্যাসার্ধটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি পড়বো? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? তো বক্রতা ব্যাসার্ধটা কি জিনিস একটুখানি দেখে নেওয়া যাক। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো একটা লেন্সের এই জায়গাটা, এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে স্টার্ট করে এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে ফার্স্ট গোলকটার ক্ষেত্রে ব্যাসার্ধ এইটা, আর সেকেন্ড গোলকটার ক্ষেত্রে এই সেন্টার থেকে স্টার্ট করে এই যে লাইনটা, এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। মনে করো এই জায়গাটার নামটা আমি A দিলাম আর এই জায়গাটার নাম আমি B দিলাম। তাহলে যদি বলা হয় যে বক্রতা ব্যাসার্ধ ফার্স্ট লেন্সটার ক্ষেত্রে, সেটা হবে B হবে, কমা দিয়ে সেকেন্ড যে মানে গোলকটার যে বক্রতা ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে সেন্টার থেকে স্টার্ট করে A পর্যন্ত, অর্থাৎ CA হবে। তাহলে CA আর CBটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে ডেফিনেশন কি বলতে হবে? ডেফিনেশন এটা বলতে হবে যে কোনো লেন্স যে দুটি গোলকের অংশ, সেই গোলকটার যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। শুনে শুনে লিখে নাও। আবার এটার ক্ষেত্রে বলবো, কোনো একটা লেন্স, এই যে লেন্সটা, এই লেন্সটা যে গোলক দুটোর অংশ, একটা গোলকের অংশ আর এই একটা গোলকের অংশ, তো এই গোলকটার যে ব্যাসার্ধ, এই গোলকটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। চলো এই জায়গার নামটা করা যাক, এই জায়গার নামটা করা যাক A আর এই জায়গার নামটা করা যাক হচ্ছে B। তাহলে C1A বক্রতা ব্যাসার্ধ হবে আর C2Bটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হবে। C1A, আচ্ছা সরি, এটা C1 আর এটা হচ্ছে C1B আর এটা হচ্ছে C2A ছিল। তাহলে সেম কেস এটার ক্ষেত্রে বলতে হবে যে C1A আর C2B হচ্ছে, এটার ক্ষেত্রে আবার একটু অন্য হবে। এটার ক্ষেত্রে C1A, এটার ক্ষেত্রে বলতে হবে C1A আর এটার ক্ষেত্রে বলতে হবে হচ্ছে C2B, এরা দুজন হবে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে? মনে থাকবে জিনিসটা কি বললাম? এটা যেটা বলেছি এটা কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে বলেছি, মনে রাখবে ওয়ার্ডটা। এটা অবতল লেন্সের ক্ষেত্রে C1A আর C2B হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর উত্তল লেন্সের ক্ষেত্রে C1B আর C2A হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। মনে থাকবে জিনিসটা? তাহলে কোনো অবতল লেন্সের সেন্টার থেকে স্টার্ট করে তার পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। তাহলে কোনো অবতল লেন্সের তার যে কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্র থেকে স্টার্ট করে তার পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। ডেফিনেশন কি লিখবে তোমরা? ডেফিনেশন এটা লিখবে যে কোনো একটা লেন্স
যে গোলকের যে দুটি গোলকের অংশ সেই গোলক দুটির ব্যাসার্ধকে আমরা বলে থাকবো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার তোমার কাছে? চলো নেক্সট জিনিসে আসা যাক। যদি বলে উন্মেষ কি জিনিস, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি হতে পারে? উন্মেষ হতে পারে। উন্মেষ, তো দেখো উন্মেষ যদি বলে তাহলে বলতে হবে দুটো গোলকের, এই একটা গোলক আর এই একটা গোলক, এই দুটো গোলকের যেটা সাধারণ জ্যা, মানে এই যে লাইনটা, এই সাধারণ যে জ্যাটা, এই জ্যাটাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ। চলো এটার নাম দিলাম হচ্ছে N1 আর এটার নাম দিলাম হচ্ছে N2। তাহলে N1 আর N2টা হচ্ছে একটা উন্মেষ হবে। আবার এইটার ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটাকে যদি আমি জুড়ে দিই, ঠিক আছে, তাহলে এইখানে এইটাকে সাধারণ জ্যা হিসেবে ট্রিট হবে। দেখে তোমাদের কাছে মনে হতেই পারে যে এটা কি করে সাধারণ জ্যা হচ্ছে, তাও আমরা বলবো যে এই জায়গাটাকে আমরা সাধারণ জ্যা হিসেবে ট্রিট করব, N1 এবং হচ্ছে N2 নাম দেবো। তাহলে উন্মেষ কোনটা হবে? হচ্ছে N1 আর হচ্ছে N2। তাহলে কি বলতে হবে? কোনো লেন্স যে দুটি গোলকের অংশ সেই গোলক দুটির সাধারণ জ্যাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ। তাহলে কোনো একটা লেন্স, এই লেন্সটা এই একটা গোলকের অংশ আর এই একটা গোলকের অংশ, এই দুটো অংশের সাধারণ জ্যা কোনটা? এইটা হচ্ছে সাধারণ জ্যা। দেখো এই যে জ্যাটা এঁকেছি N1 থেকে N2 পর্যন্ত, সেটা এই ফার্স্ট যে গোলকটা রয়েছে তাকে দুটো পয়েন্টে ছেদ করেছে। আবার এই পাশের যে গোলকটা রয়েছে সেই গোলকটারও এই পয়েন্টে এবং এই পয়েন্টে ছেদ করেছে, N1 এবং N2 পয়েন্টে। তাহলে এইটা হচ্ছে কি? সাধারণ জ্যা হিসেবে কাজ করছে। তাহলে কোনো একটা লেন্স যে দুটো গোলকের অংশ সেই গোলক দুটোর সাধারণ জ্যাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ বলবো। সেই সাধারণ যে জ্যাটা, এই জ্যাটাকে আমরা বলবো হচ্ছে উন্মেষ। N1 N2টা হচ্ছে উন্মেষ। বোঝা গেল কথাটা? তো চলো এবার নেক্সট জিনিসটাকে পড়া যাক। আসতে পারে লেন্সের কি? লেন্সের আসতে পারে হচ্ছে বেধ। লেন্সের যদি আসে হচ্ছে বেধ, তাহলে বলতে হবে প্রধান অক্ষের যতটুকু অংশ লেন্সটার ভেতরে থাকে সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বেধ। যেমন এখানে এবিটা হচ্ছে বেধ। এই দেখো এটা হচ্ছে প্রধান অক্ষের যতটুকু অংশ এই লেন্সটার ঠিক ভেতরে রয়েছে, দেখো ভেতরে রয়েছে, তাকে আমরা বলবো হচ্ছে বেধ। যেমন এখানেও কি হবে? এবিটা বেধ হবে, ঠিক আছে? বেধটা কোনটা হবে? এবিটা বেধ হবে। দেখো ভালো করে দেখো, এটা যদি প্রধান অক্ষ হয়, এই প্রধান অক্ষটার যতটুকু পার্ট, এই লেন্সটার ভেতরে রয়েছে, কোন পার্টটা রয়েছে? এবিটা ভেতরে রয়েছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে লেন্সটার বেধ, ঠিক আছে? তাহলে কোনো লেন্সের প্রধান অক্ষের যতটুকু অংশ লেন্সের ভেতরে থাকে ততটুকু অংশটাকে আমরা বলবো হচ্ছে লেন্সের বেধ। গল্প শেষ। চলো নেক্সট জিনিসে আসি। পয়েন্টে চলে আসলাম। যদি বলে যে পাতলা লেন্স কি? পাতলা লেন্স কাকে বলবে? যদি কোনো লেন্সের এই যে বেধটা যেটা আমরা পড়লাম, এই যে এইটুকু জায়গা যে বেধটা, এই বেধটা যদি খুব সরু হয়, মানে মনে করো ধরো আমি একটা লেন্স আঁকলাম এরম পাতলা, এরম টাইপের, এরম পাতলা এঁকেছি, একদম পাতলা এঁকেছি। দেখো এই যে উত্তর লেন্সটা এঁকেছি একদম পাতলা এঁকেছি। দেখো এই জায়গাটা খুব সরু, বেধটা খুব ছোট কার তুলনায়? গোটা বক্রতা ব্যাসার্ধর তুলনায়। এই যে এইখান থেকে এখানে যে বক্রতা ব্যাসার্ধ হয়েছে, এই যে এইটা বক্রতা ব্যাসার্ধ, এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত বক্রতা ব্যাসার্ধ, তো আবার এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত বক্রতা ব্যাসার্ধ। তো এই বক্রতা ব্যাসার্ধ থেকে যদি বেধটা খুব ছোট হয়, পাতলা লেন্স কাকে বলবে? বক্রতা ব্যাসার্ধের থেকে বেধটা যদি খুব ছোট হয়, মানে খুব সরু হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পাতলা লেন্স। বোঝা গেল কি বললাম? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আমরা যখন সেটা পড়লাম, একটা লেন্স যখন পড়লাম, এই লেন্সের এই লেন্সটা তো একটা অবশ্যই উত্তল লেন্স, এই লেন্সটা অবশ্যই একটা উত্তল লেন্স। তো এই লেন্সের প্রধান অক্ষ কিরকম জায়গা দিয়ে যাবে? এরকম একটা জায়গা দিয়ে প্রধান অক্ষ যাবে, ঠিক আছে? এরকম একটা জায়গা দিয়ে প্রধান অক্ষ যাবে। তাহলে বলতে হবে, দেখো এবার আমরা পড়ছি হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে? এবার আমরা ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়ছি, আলোক কেন্দ্র। মনে রাখবে যে আলোক কেন্দ্রটা, এটা কিন্তু মাধ্যমিকে অনেকবার এসছে, এটা হচ্ছে স্টার মেরে রাখো, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের ডেফিনেশনটা খুব মন দিয়ে শুনবে। কি বলছে? যে কোনো একটি লেন্সের একটি তলের ওপর বা একটি পৃষ্ঠের ওপর আলোকরশ্মি আপতিত হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি প্রতিসৃত রশ্মিটা আপতিত রশ্মির সাথে সমান্তরালে থাকে, তখন বলতে হবে যে সেই রশ্মিটা লেন্সের ভেতর থেকে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলবো হচ্ছে কি? তাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র। দেখো এটা বোঝা গেল না? শুনে আমি জানি, এটাকে আমি বোঝাচ্ছি, দেখো মন দিয়ে শুনবে। ধরো কোনো একটা আলোক রশ্মি লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হলো, ঠিক আছে, এবং অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো, ঠিক আছে? দেখো এটা এই অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়েছে, তো এটা হচ্ছে আমাদের বলবো হচ্ছে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে? এইটাকে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি। তাহলে কোনো একটি আলোক রশ্মি লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময়
যদি আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পরের সাথে সমান্তরালে থাকে, তুমি দেখো এই জিনিসটা বাড়াও এদিকে, এই জিনিসটা যদি তুমি এদিকে বাড়াতে আর এই লাইনটাকে যদি এদিকে বাড়াতে, দেখো এই লাইনটা সমান্তরাল লাইন হতো, এই লাইনটা আর এই লাইনটা পরস্পরকে কখনো ছেদ করতো না। তাহলে সেই কথাটাই আমি কিন্তু এখানে বলছি, কিচ্ছু বলবে না, মানে কোনো প্রবলেমের কোনো ব্যাপারই নেই এই জায়গাটাতে, মন দিয়ে শুনবে। কি বলবে, কোনো একটি আলোকরশ্মি লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মির সাথে প্রতিসৃত রশ্মি যদি সমান্তরালে থাকে, তাহলে এই রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ভিতর দিয়ে আসার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, আমি কি বললাম আবার ওয়ার্ডটা শোনো, ভালো করে শোনো। ঠিক আছে, তাহলে সেই আলোক রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে কি বললাম, কোনো আলোক রশ্মি লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হয়ে অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সাথে প্রতিসৃত রশ্মি সমান্তরালে থাকে, তাহলে সেই রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে আসার সময় এই প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। যেমন এখানে এই যে সেন্টার পয়েন্টটাকে যদি ও বলে মানি, তাহলে আলোক কেন্দ্র কোনটা হবে, আলোক কেন্দ্র হবে ওটা, কারণ এই ও পয়েন্টটা এই প্রধান অক্ষটাকে, এই প্রধান অক্ষটাকে এই পয়েন্টে ছেদ করেছে, তাহলে ওটা হচ্ছে তোমাদের কি আলোক কেন্দ্র। বোঝা গেল কি বললাম? তাহলে ডেফিনেশনটা শুনে খাতায় লিখবে। আর এখানে দেখো আমি ছবিটাকে এরকম সমান্তরালভাবে সহজভাবে এঁকেছি, বইতে অনেক কঠিনভাবে আঁকা আছে। ওরা ভাবছে যে বিশাল কিছু হাইফাই আছে যে ভাই বইতে করেছে, তাহলে সোমনাথ স্যার বোধহয় এরকমভাবে কেন আঁকলো, ভুল টুল হলো নাকি স্যারের? দেখো বইতে কীভাবে আঁকা আছে, দেখো বইতে এইভাবে এঁকেছে, ঠিক আছে, এরকম জায়গা দিয়ে পার করিয়েছে, আর এই জায়গাটায় হচ্ছে তোমার লেন্সের উন্মেষটা এইভাবে এঁকেছে, দেখো এইভাবে এঁকেছে, দেখবে এইভাবে এঁকেছে, ঠিক আছে। তো এই জায়গাটাকে ওরা আলোক কেন্দ্র বলছে, এরকম বেঁকিয়ে এঁকেছে, কোনো দরকার নেই, অত কঠিন করে আঁকার দরকার নেই। বলছে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে, কি দরকার আছে ভাই এত কঠিন করে আঁকার? এরকমভাবে আঁকলে তোমাদের কি প্রবলেম? আপতিত রশ্মির সাথে প্রতিসৃত রশ্মিটা সমান্তরালে থাকবে, আর লেন্সের ভিতর দিয়ে আসার সময় এই যে প্রধান অক্ষ এটাকে যে পয়েন্টটাতে ছেদ করবে সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র। গল্প শেষ, ঠিক আছে। তাহলে শুনে ডেফিনেশনটা লেখো। কোনো একটি আলোক রশ্মি লেন্সের একটি পৃষ্ঠে আপতিত হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় যদি আপতিত রশ্মির সাথে প্রতিসৃত রশ্মি সমান্তরালে থাকে, তাহলে সেই রশ্মি লেন্সের ভিতর দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি হবে? পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে আলোক রশ্মি যাওয়ার পর সেই আলোক রশ্মির কোনো রকম চ্যুতি ঘটবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে পাতলা লেন্সের আলোক কেন্দ্র। মানে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কি হবে? যে তার মধ্যে যখন আলোক রশ্মিটা যাবে সেই রশ্মির কোনো রকম চ্যুতি ঘটবে না, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পাতলা লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেল কি? এবার আমরা দেখে নেবো হচ্ছে অভিসারী ক্রিয়া এবং হচ্ছে অপসারী ক্রিয়া। দেখো অভিসারী ক্রিয়ার অপসারী ক্রিয়াটা আমরা একটুখানি বুঝবো, তবে তার আগে আমরা দেখে নেবো যে হচ্ছে অভিসারী রশ্মি বা অপসারী রশ্মি কাকে বলে। দেখো আমরা যখন কোনো একটা, এখানে ধরো একটা কোনো উত্তল লেন্স নিয়েছি, এখানে একটা উত্তল লেন্স নিয়েছি, আর এখানে হচ্ছে একটা অবতল লেন্স নিয়েছি, ঠিক আছে, এখানে একটা অবতল লেন্স নিয়েছি, ঠিক আছে, ভালো করে বোঝা যাক। দেখো অবতল লেন্স, ভালো করে শুনবে জিনিসটা, মন দিয়ে শুনবে। দেখো কি বলছে যে ধরো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সের উপর পড়লো, এই জায়গা থেকে একটা এরমভাবে একটা এঁকে নেওয়া যাক, একটা লম্বচ্ছেদ, তাহলে এক আলোক রশ্মিগুলো লেন্সের ওপর সেরকমভাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়লো, ঠিক আছে, এরমভাবে আলোক রশ্মিগুলো পড়লো, ঠিক আছে, এইভাবে আলোক রশ্মিগুলো এসে পড়ছে লেন্সের ওপর, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্সের ওপর এরমভাবে পড়ার পর এরা কি হবে, উত্তল লেন্স যদি হয় সেক্ষেত্রে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে, এরকমভাবে একটা প্রধান অক্ষের উপর এটা এসে বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে, এইভাবে একটা প্রধান অক্ষের উপর এসে একটা বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে। তাহলে আলোক রশ্মিগুলো যদি প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় তখন বলা হবে এই আলোক রশ্মিটা হচ্ছে একটা অভিসারী আলোক রশ্মি, ঠিক আছে। কি বললাম বলা হবে? তাহলে এটাকে কি বলা হবে? অভিসারী আলোক রশ্মি। একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুটাতে যে মিলিত হচ্ছে এই ঘটনাটাকে আমরা বলছি অভিসারী আলোক রশ্মি। কি বললাম আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবে। যখন আলোক রশ্মিগুলো সমান্তরালে আসবে, উত্তল লেন্সের মধ্যে দিয়ে যাবে, তখন এই আলোক রশ্মিগুলো কী হবে, একটা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এই যে আলোক রশ্মিগুলো সব একটা জায়গাতে জড়ো হচ্ছে, একটা জায়গাতে সে মিলিত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে অভিসারী ক্রিয়া।
ঠিক আছে, লেন্সের কি বলা হয়, এটা হচ্ছে অভিসারী ক্রিয়া, এটা হচ্ছে অভিসারী, ঠিক আছে, মনে রাখবে ওয়ার্ডটা ভালো করে, অভিসারী ক্রিয়া। যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে অভিসারী লেন্স কাকে বলে, তাহলে লিখতে হবে ও উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। কারণটা কি, কারণ উত্তল লেন্সের মধ্যে দিয়ে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিসরণের পর অভিসারী হয়ে নির্গত হয়, অভিসারী হয়ে নির্গত হয় বা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়। তাহলে কোনো আলোকরশ্মিগুলো যদি একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয়, তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে লেন্সের অভিসারী ক্রিয়া, আর সেই লেন্সটাকে আমরা বলবো হচ্ছে অভিসারী লেন্স। বোঝা গেল কথাটা কি বললাম? এবার এই অভিসারী হওয়ার পর এই আলোকরশ্মিটা এই প্রধান অক্ষটাকে যে পয়েন্টে ছেদ করেছে, এই যে পয়েন্টটাতে যে ছেদ করেছে, এই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে, মুখ্য ফোকাস, বা এটাকে আমরা বলবো হচ্ছে, এটাকে আমরা অপর কথাও বলতে পারি, এটাকে আমরা শুধু মুখ্য ফোকাসও বলতে পারি, মুখ্য ফোকাসও বলতে পারি। তাহলে এই মুখ্য ফোকাসও বলতে পারি, অথবা এই ওয়ার্ডটাও বলতে পারি দ্বিতীয় মুখ্য ফোকাসও বলতে পারি, শুধু মুখ্য ফোকাসও বলতে পারি, অথবা দ্বিতীয় মুখ্য ফোকাসও বলতে পারি। আমার কথাটা আবার মন দিয়ে শোনো। তাহলে আলোকরশ্মি গুচ্ছ অভিসারী হয়ে নির্গত হবার সময় প্রধান অক্ষের ওপর ওরা যে বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয়, এইটা তো প্রধান অক্ষ, এর ওপর যে পয়েন্টটাতে মিলিত হচ্ছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস। এটাকে লেখা হয় F2 দিয়ে, এটাকে F2 দিয়ে লেখা হয়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এবার দেখো অবতল লেন্সের কেসটা বোঝো, ঠিক আছে, অবতল লেন্সের কেসটা বোঝো। তো অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, এখান থেকে একটা এরকম সেমভাবে লম্বচ্ছেদ দেখে নেওয়া যাক, সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ লেন্সের ওপর এরকমভাবে আপতিত হয়, আপতিত হওয়ার পর এই আলোকরশ্মিগুলো লেন্স থেকে দূরে সরে যায়, ঠিক আছে, এরকমভাবে দূরে চলে যায়, ঠিক আছে, এভাবে এটা দূরে চলে গেল, এটা এরকম দূরে চলে যায়, ঠিক আছে। তো এই আলোকরশ্মিগুলো এরকমভাবে দূরে দূরে ছিটকে যায়, ঠিক আছে। এরা পরস্পরে একটা নির্দিষ্ট পয়েন্টে এসে মিলিত হয় না, এই আলোকরশ্মিগুলো এরা নির্দিষ্ট একটা পয়েন্টে এসে কখনো মিলিত হয় না, এরা পরস্পর থেকে দূরে চলে যায়, কেউ কারোর সাথে কোনোদিন মিলিত হবে না। তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় অপসারী। অপসারী মানে অপসৃত হওয়া, মানে নিজেদের কাছে এসে কখনো মিলিত হবে না, পরস্পর থেকে দূরে চলে যাবে, এটাকে বলা হয় হচ্ছে অপসারী ক্রিয়া, ঠিক আছে, অপসারী ক্রিয়া বলা হয়। বোঝা গেল কথাটা কি বললাম? এবার ঘটনাটা হচ্ছে এই মানে এই যে ঘটনাটা ঘটলো, এখানে তুমি যদি এই আলোকরশ্মিগুলোকে পেছন দিকে বাড়াতে থাকো, এরকমভাবে যদি পেছন দিকে বাড়াতে থাকো, তাহলে এটা এই পয়েন্টে এসে ছেদ করবে, এটাকে যদি বাড়াতে থাকো, এটাকে এই পয়েন্টে এসে ছেদ করবে, ঠিক আছে, এই পয়েন্টে এসে ছেদ করলো, ঠিক আছে। এই রশ্মিটাকে যদি বাড়াও, এটা এসে এরকমভাবে এই পয়েন্টে এসে ছেদ করবে, এই রশ্মিটাকে যদি বাড়াও, এটা এসে কোন পয়েন্টে ছেদ করবে ভাই, এই পয়েন্টে ছেদ করবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে মনে হবে, আমি ওয়ার্ডটা কি ইউজ করছি, অবতল লেন্সের ক্ষেত্রে মনে হবে যেন এরা প্রধান অক্ষের ওপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, বা আসছে। মানে তুমি যদি এরম জায়গাতে যদি চোখ রেখে দেখো, সুন্দর চোখ, তোমার অসাধারণ চোখ এঁকেছি, চোখ রেখে যদি দেখো, তোমার মনে হবে যেন এই পয়েন্টটা থেকে আলোকরশ্মিটা আসছে, কিন্তু বাস্তবে কি তাই আসছে না? এই পয়েন্ট থেকে তো আসছে না, আলোকরশ্মিগুলো তো সমান্তরালে আসছিল। তাহলে সমান্তরালে আসার পর এরা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার পর এরা দূরে চলে যাচ্ছে। এই দূরে চলে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি অপসারী ক্রিয়া। কি বললাম? দূরে চলে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি অপসারী ক্রিয়া। এবং আমরা যদি এখানে চোখ রাখলে আমরা বুঝতে পারবো যে এই আলোকরশ্মিগুলো যেন একটা প্রধান অক্ষের উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে, ঠিক আছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে সেই এই বিন্দুটাকে আমরা বলবো এটা হচ্ছে F2, বা এটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকেই আমরা বলবো হচ্ছে শুধু মুখ্য ফোকাস। এটা অবতল লেন্সের ক্ষেত্রে আর এটা উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এবার দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাসের ডেফিনেশনটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। লেখো যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ উত্তল লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর এরা প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলবো দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিসরণের পর মনে হয় যেন যে তারা কোন একটা প্রধান অক্ষের ওপর কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এইটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস, বা আমরা এটাকে বলবো হচ্ছে শুধু মুখ্য ফোকাস, ঠিক আছে। তাহলে মুখ্য ফোকাস যদি বলে তাহলে কিন্তু প্রথম মুখ্য ফোকাসকে বোঝায় না, এটাকে বোঝায় হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাসটাকে বোঝায়। তাহলে আমি যখন ওয়ার্ডটা ইউজ করছি দ্বিতীয় মুখ্য ফোকাস, তার মানে নিশ্চয়ই তোমাদের কাছে এটা কনফার্ম যে এখানে আর একটা মুখ্য ফোকাস আছে, প্রথম মুখ্য ফোকাস। সেটা কি আমি পরে বলছি, তার আগে আমরা বুঝে নেবো হচ্ছে ফোকাস তল কাকে বলে। দেখো
ফোকাস তল জিনিসটা খুব মন দিয়ে শুনবে। এই যে দ্বিতীয় মুখ্য ফোকাসটা পেয়েছি, এই দ্বিতীয় মুখ্য ফোকাস গামী যদি আমরা একটা কোনো সমতলকে এরমভাবে কল্পনা করি, এরমভাবে যদি কোনো একটা সমতলকে কল্পনা করি, মনে রাখবে এই তলটা কিন্তু এরমভাবে আছে, হ্যাঁ এইভাবে তলটা রয়েছে। তাহলে এই যে আমি তলটাকে কল্পনা করলাম, যেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস গামী একটা তল, মানে এই ফোকাস তলটাই দ্বিতীয়, এই যে তলটা আমি কল্পনা করেছি তলের মধ্যে থাকবে, ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই ধরো হচ্ছে তোমার তল, এই তলের মধ্যে এরম জায়গাতে পয়েন্টটা থাকবে, মুখ্য ফোকাসটা এই এরম জায়গাতে থাকবে। তাহলে আমি কি বললাম, কথাটা ভালো করে শুনবে, যে যদি আমরা একটা কোনো সমতলকে কল্পনা করি, সেই সমতলের মধ্যে এরম যদি কোনো একটা জায়গাতে দ্বিতীয় মুখ্য ফোকাসটা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে এই তলটাকে আমরা বলবো কি, এই তলটাকে আমরা কি বলবো, এই তলটাকে বলবো আমরা ফোকাস তল, ঠিক আছে? এটার ক্ষেত্রে সেম জিনিস, এখানে যদি আমরা কোনো একটা তলকে কল্পনা করি দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে, তাহলে এই যে তলটাকে আমি কল্পনা করলাম, এই তলটাকে আমরা বলবো কি, এই তলটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস তল, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে ফোকাস তল, ঠিক আছে? ফোকাস তল, এটা ফোকাস তল, এটাও ফোকাস তল, এইটার এটা দুটোই ফোকাস তল। বোঝা গেল কি বললাম? তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে যদি কোনো একটা তলকে কল্পনা করি, দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে যদি কোনো একটা তলকে কল্পনা করি, তাহলে এই তলটাকে বলবো হচ্ছে আমরা কি, ফোকাস তল বলবো। বোঝা গেছে কি বলেছি? তো এই হচ্ছে ব্যাপার।